সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা। এর আগে আমার এই চ্যানেলে অনেকগুলো জাবেদার ভিডিও আছে, কিন্তু আমি আজকে স্পেশালি যেগুলো আমাদের মূলধন ক্যাটাগরি করে আমি এখন থেকে চেষ্টা করব জাবেদার সমস্ত যে নিয়মগুলো আছে সেগুলো শেখানোর জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের জন্য নিয়েছি মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা। আমরা মূলধন সংক্রান্ত লেনদেনের বিভিন্ন প্রকার জাবেদা দেখতে পাই, এগুলো নিয়ে প্রবলেম হয়। আমরা আজকে চেষ্টা করব এগুলো একটু নিয়মের মাধ্যমে শেখার চেষ্টা করার জন্য। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম মারুফ, প্রভাষক হিসাব বিজ্ঞান 36 BCS, সরকারি আডট কলেজ, পাবনা। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। মূলধন সংক্রান্ত লেনদেনের জাবেদা করার আগেই আমি প্রথমে যে জিনিসটা হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে আমাদের মূলধন বলতে আমরা কী বুঝি। মূলধন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে একটি কারবারের মালিক যে অর্থ বিনিয়োগ করে বা কারবারে যে সম্পদ বা অর্থ বিনিয়োগ করে সেই অর্থ বা সম্পদকে আমরা মোটা দাগে বলি হচ্ছে মূলধন। তো আমরা যখন জাবেদা করতে যাই তখন আমাদের বিভিন্ন প্রকার জাবেদা আসে, মূলধন সংক্রান্ত, ক্রয় সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত, উত্তোলন সংক্রান্ত, ভ্যাট সংক্রান্ত, এরকম বিভিন্ন প্রকার জাবেদা আছে। তো আমার একটা ভিডিও এই চ্যানেলে আছে যেটার মাধ্যমে সবগুলো আলোচনা করার চেষ্টা করেছি, কিন্তু এটা আমি স্পেশালি আলোচনা করছি এই জন্য কারণ আমরা জানি জাবেদা হিসাব বিজ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিকস, কারণ এটাকে আমরা বলতে পারি যে হিসাব বিজ্ঞান একদম ফাউন্ডেশন হিসেবে কাজ করে জাবেদা। তো আমরা এই মূলধন সংক্রান্ত লেনদেনের যে বিষয়গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। প্রথমে মূলধন কি সেটা আমি বলেছি, এখন আমরা দেখি নিয়ম। যেটা এখানে বেশি কিছু না, আমি যে দুইটা নিয়ম এখানে আমি মার্কডাউন করেছি, এই দুইটা নিয়ম যদি মোটামুটি তোমরা মনে রাখতে পারো তাহলে মোটামুটি বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা সহজেই বুঝতে পারবো। তো প্রথম যে পয়েন্টটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ব্যবসায়ের মালিক কারবারের প্রয়োজনে যে কোনো সম্পদ যে নামেই আনয়ন করুক না কেন, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ব্যবসায়ের মালিক কারবারের প্রয়োজনে যে কোনো সম্পদ যে নামেই আনয়ন করুক না কেন যা আনবে তার নামে ডেবিট করতে হবে আর মূলধন হিসাবে ক্রেডিট করতে হবে। অর্থাৎ কারবারের মালিক, ব্যবসায়ের মালিক যদি ব্যবসায়ের প্রয়োজনে কারবারের যে কোনো সম্পদ যেমন আসবাবপত্র, দালান কোঠা, নগদ টাকা, ব্যাংক জমা, এটা যে কোনো নামেই আনতে পারে, তো যেটাই আনুক না কেন সেইটাকে আমরা ডেবিট করব। এবং মূলধন হিসাব এই হিসাবটা সবসময় আমরা এটাকে ক্রেডিট করব। অর্থাৎ যা আনবে তার নামে ডেবিট। যা আনবে মানে কি, কারবারের মালিক তো নগদ টাকা আনতে পারে, কারবারের মালিক সম্পদ আনতে পারে, ফার্নিচার আনতে পারে, ইকুইপমেন্ট আনতে পারে, তো যে জিনিসটা আনবে সেই জিনিসটাকে আমরা কি করব, ডেবিট করব। এবং মূলধন হিসাবটা অলওয়েজ ক্রেডিট হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং দ্বিতীয় পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে মালিক তার বিনিয়োগকৃত অর্থ যেখান থেকেই বা যেভাবেই সংগ্রহ করুক না কেন সেটা দেখার বিষয় না, সে কত টাকা কারবারে আনয়ন করলো সেটাই মুখ্য বিষয়। অর্থাৎ মালিক তার কারবারে যে টাকাটা বিনিয়োগ করবে সেটা তার ব্যক্তিগত কোনো সম্পদ বিক্রি করে আনতে পারে অথবা অন্য কোথাও ধার করে আনতে পারে, সেটা আমরা দেখব না। আমরা দেখব যে আসলে মালিকের যে বিনিয়োগকৃত অর্থ সেই অর্থটা মালিক কোথা থেকে সংগ্রহ, এটা বিষয় না, বিনিয়োগকৃত অর্থ সে কত টাকা কারবারে আনয়ন করলো সেইটা আমরা এখানে দেখব, সেটা আমাদের মুখ্য বিষয়। তাহলে দুইটা জিনিস এখানে আমরা নোট ডাউন করব, প্রয়োজনে তোমরা এটা লিখে রাখতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগবে আর কি। যে ব্যবসায়ের মালিক যে নামেই যে জিনিসটা আনবে সেটাকে আমরা ডেবিট করব এবং মূলধন হিসাবে সবসময় কী করব, ক্রেডিট করব। এবং অন্যদিকে মালিকের বিনিয়োগকৃত অর্থ কোথা থেকে আনলো, কিভাবে আনলো, এটা আমরা দেখব না। আমরা দেখব যে কারবারে সে কত টাকা জমা দিয়েছে, এইটা হচ্ছে মুখ্য বিষয়। তো এই দুইটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে পরবর্তী যে মূলধন সংক্রান্ত জাবেদাগুলো আমরা শিখব সেগুলোর আশা করা যায় কোনোটাই তোমাদের প্রবলেম হবে না। কিন্তু শর্ত হচ্ছে এইটা প্রয়োজনের খাতায় লিখে রাখো, তারপরে এটাকে ভালোভাবে বোঝো, তারপরে পরবর্তী যে আমাদের যে জাবেদার যে ভিডিওগুলো আমরা এখন এক্সাম্পলের মাধ্যমে যে শেখাবো সেইগুলোতে আসো। এখানে আমি যে প্রবলেমগুলো নিয়েছি সেটা মূলত সবগুলো কভার করে, এই প্রবলেমগুলো দেখলে আমার মনে হয় না যে মূলধন সংক্রান্ত লেনদেন নিয়ে জাবেদা করাই তোমাদের আর কোনো প্রবলেম হবে। আর একবার যদি আমরা জাবেদা করতে পারি তাহলে সেখান থেকে খতিয়ান, তারপরে মনে করো নগদান বই, বিভিন্ন জিনিস একদম ফান্ডামেন্টাল হলো আর কি।
তো প্রথমেই যেটা আমরা সব জায়গায় দেখতে পাই একদম কমন একটা লেনদেন, সেটা হচ্ছে ব্যবসায়ের মালিক নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। এই ধরনের একটা লেনদেন আমরা প্রত্যেকটা লেনদেনেই মূলত পাবো। আমরা প্রথম যে হিসাবের বইসমূহ তোমাদের ইন্টারমিডিয়েট আছে সেখানে ওটা পাবো, অথবা তোমরা যারা অনার্স লেভেলে ফান্ড প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং শিখছো তারাও এখান থেকে লার্নিং করতে পারো। মূলত জাবেদা নিয়ে যাদের কাজ করতে হবে, তাহলে ব্যবসায়ের মালিক 1 লক্ষ টাকা কারবারে নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে আমাদের প্রথম নিয়মটা ছিল কি? আমাদের নিয়মটা ছিল মালিক যে সম্পদ যে নামেই আনুক না কেন তাকে আমরা ডেবিট করব। তাহলে মালিক এখানে কোন সম্পদ আনছে? মালিক এখানে আনছে নগদ। মালিক এখানে আনছে এই নগদ, এই সম্পদটা আনছে। তাহলে কি সম্পদ নামছে? নগদ সম্পদ। তাহলে এখানে নগদ টাকা আনছে, এই জন্য আমরা নগদান হিসাব ডেবিট করব। এবং আর একটা পক্ষ আমরা কি বলেছিলাম, সবসময় মূলধন হিসাব ক্রিয়েট করতে হবে। এই যে মূলধন হিসাব, এই যে মূলধন হিসাব, এটাকে আমরা সবসময় ক্রিয়েট করব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে কী অবস্থা দাঁড়ায়। আমরা একটা জাবেদাটা দেখি। হ্যাঁ, তাহলে এখানে জাবেদা যেটা করছে, আমরা জানি জাবেদার স্টকে মোট 5টি ঘর থাকে: তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এবং এই আমরা এখানে একটা নিয়েছি, কিন্তু যখন আমরা জাবেদা একটা পেজে অনেকগুলো করব তখন তারিখটা অবশ্যই ক্রম অনুযায়ী লিখতে হবে। ক্রম মানে কি? 1-এর পরে 2, 3, 4, 5 এরকম করে। এবং একটা ব্যাখ্যা থাকে, সেটা আমরা এখানে ইগনোর করেছি। আসলে ব্যাখ্যাটা অতটা বাধ্যতামূলক না, যদি ব্যাখ্যা দেওয়ার কথা বলা থাকে তাহলে আমরা ব্যাখ্যা দিব, না হলে দরকার নেই আর কি। তো আমরা যেটা করছি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। হ্যাঁ, এখানে কারণ আমরা যে সম্পদ, আমাদের নিয়ম একটাই যে আমরা যে কোনো সম্পদ যে নামেই আনি না কেন সেই নামেই ডেবিট হবে। অর্থাৎ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। 1 লক্ষ টাকা কারবারে মালিক 1 লক্ষ টাকা মূলধন হিসেবে আনয়ন করলো। এটা ক্লিয়ার আমার মনে হয়। আচ্ছা, নেক্সট, মালিক 50,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে কারবারে আনয়ন করলেন। অর্থাৎ মালিক 50,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে কারবার আনয়ন করলেন। আর অতিরিক্ত মূলধন বলতে আমরা এই জিনিসটা কী বুঝি? অতিরিক্ত মূলধন মানে মালিক হয়তো কারবার শুরু করার সময় একবার টাকা আনছে 1 লক্ষ, পরে আবার যদি কারবারের প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও যদি মালিক কারবার অর্থ সরবরাহ করে সেটাকে আমরা বলি অতিরিক্ত মূলধন। তো এটাও মালিক কী নিয়ে এসছে? মালিক মূলত এটা কিন্তু টাকা নিয়ে এসছে। টাকা বলতে যেটাকে আমরা বলি নগদ টাকা, তাই না? আর আমরা বলছি যে মালিক যদি অর্থ নিয়ে আসে, যা নিয়ে আসবে তার নামেই ডেবিট, আর হচ্ছে কি মূলধন হিসাব ক্রেডিট। তো টাকাকে আমরা টাকা হিসাবে লিখি না, টাকাকে আমরা মূলত লিখি হচ্ছে নগদান হিসাব। তো এখানেও সেম জাবেদাই হবে, নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ কি? আমরা নিয়ে আসছি কোন সম্পদ? নগদ টাকা। এই জন্য জাবেদা কিন্তু সেম। এই যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এখানে টাকা কত? 50,000, 50,000, এ হচ্ছে বিষয়। তো এটা যেহেতু 2 তারিখ, আমরা এখানে 2 তারিখ দিয়েছি, তাহলে মালিক 50,000 টাকা অতিরিক্ত মূলধন হিসেবে আনয়ন করলো। এখানেও টাকাই আনছে, এই জন্য আমরা যা আনছি তাই ডেবিট করেছি। আশা করি এটাও তোমরা ক্লিয়ার হয়েছো। আচ্ছা, তারপরে যে বিষয়টা আমরা দেখব কি হতে পারে, ব্যবসায়ের মালিক তার নিজের ব্যবহৃত 40,000 টাকার আসবাবপত্র কারবারে নিয়ে আসলেন। তোমাদের যে কাজ হবে, আমার যে ভিডিওটা দেখছো এখানে আসলে এখান থেকে লার্নিংয়ের একটা প্রসেস আছে, তোমরা সরাসরি অ্যান্সার নিয়ে গিয়ে নিজে এটা ট্রাই করো পজ করে, যে আমি এতক্ষণ যা শিখলাম এটা জাবেদা করতে পারি কিনা। তারপরে ভিডিওর যে পরবর্তী সেই ধাপে যাও, সেটা তোমাদের জন্য ভালো হবে আর কি। তো বলছে ব্যবসায়ের মালিক তার নিজের ব্যবহৃত 40,000 টাকার কি নিয়ে আসছে? আসবাবপত্র। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমরা বলেছিলাম যে কোনো সম্পদ যে নামেই নিয়ে আসুক না কেন সেটাই ডেবিট হবে, মূলধন হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে কিনে আসছে আসবাবপত্র হিসাব, তাহলে অবশ্যই আসবাবপত্র নিয়ে আসলো কারবারে কত? 40,000 টাকা। তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। এবং আরেকটা পক্ষ, যেহেতু মালিক তার যদি ব্যক্তিগত কোনো সম্পদ কারবারে প্রদান করে সেটাকে আমরা মূলধন বলি, তাহলে এখানে মালিক মূলধন নিয়ে আসছে, তাহলে এখানে আসবাবপত্র হিসাব ডেবিট। এবং আমাদের নিয়ম অনুযায়ী কি মূলধন হিসাব সবসময় ক্রেডিট হবে। দেখি তো, এই যে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে আমি আসবাবপত্র দিয়েছি, এখানে অন্য নামেও থাকতে পারতো। মালিক একটা যন্ত্রপাতি নিয়ে আসলো, মালিক তার ব্যবহৃত গাড়ি নিয়ে আসলো, তো যন্ত্রপাতি নিয়ে আসলে তখন এখানে আসবাবপত্রের জায়গায় কী হবে? যন্ত্রপাতি হিসাব ডেবিট। যদি তার গাড়ি নিয়ে আসে, ব্যক্তিগত গাড়ি, তখন কী হবে? গাড়ি হিসাব বা যানবাহন হিসাব ডেবিট। তো এরকম হতে পারে। তার মানে এখানে মাথায় রাখতে হবে আমরা একটা দিয়ে শিখছি, কিন্তু এর মাধ্যমে কিন্তু অনেকগুলো বিষয় শিখছি। এর বাইরে আমি যা শেখাচ্ছি এর বাইরে মূলধন সংক্রান্ত জাবেদা আর তোমাদের কোনো দরকার হবে না, মোটামুটি এর মধ্যেই কভার করবে যদি ভালোভাবে এটা বুঝতে পারো। আর আমার মনে হয় চেষ্টা করলে অবশ্যই বুঝবে, আর যদি না বোঝে তাহলে প্রয়োজনে একাধিকবার ভিডিওটি দেখবে। আচ্ছা, তাহলে এখানে আসবাবপত্র হিসাব ডেবিট, মূলধন হিসাব
ক্রেডিট, যেহেতু আমরা আসবাবপত্র নিয়েছি, যে জিনিসটাই যে সম্পদই আনবো যে নামে আনবো সেই নামেই ডেবিট করবো এবং মূলধন হিসাব ক্রেডিট করব। আচ্ছা, এইবার আসো আমরা একটু ভিন্ন টাইপের জার্নাল দেখি। এখানে বলা আছে মালিক ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা 30,000 টাকা ব্যবসায়ের ব্যাংক হিসাবে স্থানান্তর করলেন। তার মানে এইখানে ব্যক্তিগত ব্যাংক হিসাবে টাকা জমা আছে, সেটা কি ব্যবসায়ের ব্যাংক হিসাব ট্রান্সফার করলেন। তাহলে এখানে মালিক কি আনলো? মূলত মালিক, আমরা বলেছি মালিক কোথা থেকে টাকা আনলো, কীভাবে আনলো, এটা দেখার বিষয় না, কত টাকা কারবারে জমা দিল এটা আমাদের দেখার বিষয়। তো ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা 30,000 টাকা, তার মানে ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা যেটা মালিকের আছে তার মানে সেটা মালিকের ব্যক্তিগত অর্থ। তো এইটা যখন ব্যবসায়ের ব্যাংক হিসাবে জমা হলো তখন মালিক কি আসলে নগদ টাকা হিসেবে আনলো? না, মালিক টাকাটা ব্যাংক হিসাবে জমা দিল। অর্থাৎ ব্যাংক, আমার অর্থটা দুই জায়গায় থাকতে পারে, আমার ক্যাশে থাকতে পারে, কিছু ব্যাংকে থাকতে পারে। তো মালিক এখানে ব্যাংক ব্যালেন্স হিসেবে কিন্তু অর্থটা কারবারে বিনিয়োগ করলেন। তো আমাদের নিয়ম একটাই যে মালিক যে সম্পদ যে নামে বিনিয়োগ করব ওই নামে এখানে আমাদের ডেবিট করতে হবে। তাহলে মালিক কী নিয়ে আসছে? যেহেতু ব্যাংক নিয়ে আসছে তাহলে আমাদের ব্যাংক হিসাব, ব্যাংক জমা নিয়ে আসছে মালিক, তার ব্যক্তিগত জমাটা ব্যাংকের হিসাবে ডেবিট করেছে। এখানে আমাদের সবসময় যে বলা থাকবে সরাসরি তা না, এটা বুঝতে হবে যে মালিকের যদি কোনো ব্যক্তিগত সম্পদ কারবারে বিনিয়োগ হয় সেটাকে আমরা কি বলি? মূলধন বলি। যেহেতু ব্যক্তিগত একটা ব্যাংক ব্যালেন্স তিনি কারবারের ব্যাংক ব্যালেন্স হিসেবে নিয়ে আসলেন, তাহলে এখানে কিন্তু আমার যে বিষয়টা আনলেন সেটা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট এবং অবশ্যই সেটাকে মূলধন হিসাব ক্রেডিট করব, যেহেতু মূলধন হিসেবে আনলেন। আমরা দেখি জাবেদাটা কী করেছে। হ্যাঁ, এখানে তো ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। কারণ আমি নিয়ে আসছি কি ব্যাংক হিসেবে, এখানে নগদ টাকাও আনিনি, কোনো অন্য কোনো সম্পদ আনেনি, আমি নিয়ে আসতে এখানে ব্যাংক, এ হচ্ছে বিষয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, এ হচ্ছে বিষয়। আপাতত এই পর্যন্ত বোধহয় ক্লিয়ার। তো যতটুকু আমি ভিডিওটা কন্টিনিউ করতেছি, তোমরা যদি ক্লিয়ার না হও প্রয়োজনে একাধিকবার দেখবা এবং আর যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আমি আশা করি তোমাদের যে জিনিসটা ক্লিয়ার হবে। আর যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, যাতে আমি পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করতে পারি। যাই হোক, পরবর্তীতে আমরা যে এক্সপ্লেইনটা বা এক্সাম্পলটা নিয়েছি সেটা দেখি। এটা খুব একটা ভালো একটা এক্সাম্পল। বলা হয়েছে মালিক তার ব্যক্তিগত 3 লক্ষ টাকার গাড়ি 2 লক্ষ টাকায় বিক্রি করে কারবারে 1,50,000 টাকা বিনিয়োগ করলেন। আমাদের 2 নম্বর নিয়ম যেটা, সেটা তোমরা হয়তো খাতায় লিখে রাখছো বা ভিডিওটি আগে দিয়ে আবার দেখে আসতে পারো। সেটা হচ্ছে মালিক তার অর্থ কারবারে যত টাকা বিনিয়োগ করবে সেইটা হচ্ছে এখানে মূল ফ্যাক্ট। সে টাকাটা কোথা থেকে নিয়ে আসলো, কিভাবে নিয়ে আসলো, তার ব্যক্তিগত সম্পদ লাভে বিক্রি করলো কি লসে বিক্রি করলো, এইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে সে কারবারে মোট কত টাকা আনয়ন করলো, এইটা হচ্ছে দেখার বিষয়। তো আমি এখানে দেখতে পাচ্ছি মালিক তার কারবারে আনয়ন করেছে 1,50,000 টাকা, 1,50,000 টাকা, এইটা হচ্ছে কারবার আনয়ন করেছে। তার ব্যক্তিগত গাড়ি সে 3 লক্ষ টাকায় বিক্রি করেছে, 2 লক্ষ টাকায় বিক্রি করলো, অর্থাৎ 1 লক্ষ টাকা লস করলো, সেটা তার ব্যক্তিগত হিসাব। আমার কারবারের সাথে এর কোনো সম্পর্ক নাই। সম্পর্ক হচ্ছে কারবারে সে 1.5 লক্ষ টাকা বিনিয়োগ করেছে, এটা আমার হচ্ছে সম্পর্ক। তাহলে এখানে আমরা কি, এখানে মালিক কী নিয়ে আসলো? মালিক তার ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেনি, কিন্তু সে ব্যক্তিগত গাড়িখানা বিক্রি করে নিয়ে আসছে। তো ব্যক্তিগত গাড়ি যদি নিয়ে আসতো তাহলে গাড়ি হিসাব ডেবিট দিতাম আমরা। এখন টাকা নিয়ে আসছে, টাকা নামে আমরা কোনো হিসাব লিখি না, টাকার মানে শুদ্ধ বাংলায় যেটা আমরা লিখি নগদান হিসাব, টাকাকে আমরা বলি নগদান হিসাব। তাহলে আমরা আবারও নগদান হিসাব নিয়ে আসলাম। তাহলে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই যে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর এখানে আমাদের 1,50,000, 1,50,000 টাকার পরিমাণ ঠিক যত টাকা নিয়ে আসবে তত টাকা এখানে ডেবিট। অর্থাৎ আমাদের ওই 2টা নিয়মের মধ্যে থাকলেই ইনশাল্লাহ হবে। তারপরে যেটা, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ব্যবসায়ের মালিক ব্যক্তিগত তহবিল হতে কর্মচারীদের বেতন প্রদান করলেন 1,40,000 টাকা। আচ্ছা, এইখানে আমাদের কথা ছিল মালিক যা নিয়ে আসবে সেই নামেই ডেবিট। আসলে মালিক এখানে কি নিয়ে আসছে? মালিক এখানে নগদ টাকা নিয়ে আসছে, কিন্তু এর রূপটা হচ্ছে সরাসরি আনি না, এটা কোনো কর্মচারীকে তার ব্যক্তিগত অর্থ হতে মালিক কী করলো? বেতন প্রদান করেছে। অর্থাৎ এটা কিন্তু নগদ হিসেবে মালিক আনলেন না, মালিক একটি কারবারে খরচ পরিশোধ করলেন। তাহলে খরচটা কি এখানে? বেতন। তাহলে আমার কারবারের খরচের মাধ্যমে তিনি কারবারে টাকাটা প্রদান করলেন। তাহলে এখানে এই খরচটা কি হবে? এই খরচটা ডেবিট হবে এবং মূলধন হিসাব ক্রেডিট হবে।
তাহলে ব্যবসায়ের মালিক ব্যক্তিগত তহবিল থেকে যদি কারবারের যে কোনো খরচ, এখানে যেমন বেতন প্রদান আছে, আমরা এটা জাবেদা করব বেতন হিসাব ডেবিট এবং মূলধন হিসাব ক্রেডিট। কারণ এটা কী হিসেবে আনছে? বেতন হিসেবে আনছে। আর মূলধন হিসাব সবসময় ক্রেডিট হবে, মূলধন সংক্রান্ত জাবেদা, এটা মাথায় রাখতে হবে। তো একটা থেকে আমাদের আরও অনেকগুলো বিষয় শিখতে হবে। যে এখানে আমাদের যদি বেতনের জায়গায় বলা থাকতো মালিক কারবারের জন্য বিমা খরচ প্রদান করেছে, মালিক মজুরি প্রদান করেছে, বা মালিক অন্য আরও যে কোনো খরচ প্রদান করেছে, তো যে খরচটাই প্রদান করবে না কেন সেই খরচটাই ডেবিট করব। আর মূলধন হিসাবটা সবসময় আমরা কি করব? ক্রেডিট করব। এ হচ্ছে বিষয়। তো আশা করি এটাও তোমরা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। আমি যে বিষয়গুলো এক্সপ্লেন করতেছি মূলত এই 6টা থেকে 7টা জাবেদা ভালো করে তোমরা বুঝে নিলে মূলধন সংক্রান্ত যে কোনো জাবেদা তোমাদের পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না, এটা আমি আশা করি। আচ্ছা, এখন বলা আছে 7 নম্বরে যেটা বলা আছে যে ব্যবসায়ের মালিক 50,000 টাকা নগদ, 30,000 টাকার যন্ত্রপাতি এবং 10,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা শুরু করলেন। আচ্ছা, তাহলে আমাদের নিয়ম কি ছিল? প্রথম নিয়ম ছিল যে কোনো সম্পদ যে নামে আনবে সেই নামেই আমরা ডেবিট করব। তাহলে কি কি সম্পদ আনছি? আমরা 50,000 টাকার নগদ টাকা, যন্ত্রপাতি নিয়ে এসেছি, তারপরে আমরা কি পণ্য নিয়ে এসেছি। তাহলে মূলত হওয়ার কথা ছিল কি? নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, পণ্য হিসাব ডেবিট, আর মূলধন হিসাব ক্রেডিট। কিন্তু এখানে একটা লক্ষণীয় বিষয় আমাদের মাথায় রাখতে হবে, আমরা হিসাব বিজ্ঞানে পণ্য হিসাবে কোনো হিসাব লিখি না। পণ্য যেখানে থাকে পণ্যকে আমরা লিখি হচ্ছে ক্রয় হিসাব। পণ্যকে আমরা সবসময় কী হিসাব লিখি? ক্রয় হিসাব। পণ্যর নামে আলাদা কোনো হিসাব লিখতে হয় না। তো সুতরাং পণ্যের বদলে আমরা সবসময় কী দেবো? ক্রয় হিসাব ডেবিট। তো এইখানে হচ্ছে তাহলে নগদ 30,000 টাকা, যন্ত্রপাতি এত, আর এখানে এইটা হচ্ছে ক্রয় হিসাব। এইটা হচ্ছে আমার হচ্ছে এইটা আমরা লিখব ক্রয় হিসাব। এইটা আমরা ক্রয় হিসাব লিখব। তাহলে মালিক 50,000 টাকার। এখন আমরা যত সম্পদই আনি না কেন সবগুলো সম্পদই আমরা ডেবিট করব চোখ বুঝে। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ডেবিট, পণ্যের বদলে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট, তার সবগুলো যোগ করে আমরা লিখব মূলধন হিসাব ক্রেডিট। এই যে আমরা নগদান হিসাব ডেবিট দিয়েছি, যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট, মোট সবগুলো যোগ করলে আমাদের কত হচ্ছে? 90,000 টাকা। এই হচ্ছে বিষয়। তাহলে আমার মনে হয় যদি থ্যাংক ইউ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আর এইখানে যে বিষয়গুলো আমি আলোচনা করেছি এটা যদি তোমরা ভালোভাবে বুঝে করো তাহলে আমার মনে হয় না এই নিয়ে আর তোমাদের আর কোনো প্রবলেম হবে। তো আমি আরেকটু রিভিউ করি। আমরা বলেছিলাম যে কোনো সম্পদ যে নামে আনি না কেন সেটাকে আমরা ডেবিট করব, মূলধন হিসাব ক্রেডিট করব, এবং কোথা থেকে আনলাম এটা দেখার বিষয় নাই। এখানে আমরা ওই যে নগদ নিয়ে আসছি এই জন্য নগদান হিসাব মূলধন হিসাব ক্রেডিট করেছি। এখানে আমরা নগদ টাকা নিয়ে আসছি এই জন্য নগদান হিসাব ডেবিট। এখানে আসবাবপত্র নিয়ে আসছি এই জন্য আসবাবপত্র হিসাব ডেবিট, যা না নিয়ে আসবো তাই ডেবিট। এখানে আমরা কি নিয়ে আসছি? ব্যাংক হিসাব, ব্যাংক ব্যালেন্স নিয়ে এসেছি, এই জন্য ব্যাংক হিসাবকে আমরা এখানে কী করেছি? ডেবিট করেছি। এখানে একটি গাড়ি আমরা যত টাকায় বিক্রি করি বা একটি সম্পদ যত টাকায় বিক্রি করি এটা আমাদের দেখার বিষয় না, আমরা নিয়ে আসছি 1.5 লক্ষ টাকা, সেটা নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তো এখানে যে কোনো খরচ, আমি একটা বেতন দিয়ে এক্সাম্পল দিয়েছি, তোমরা যে কোনো খরচ এটা হতে পারে, যে খরচটা প্রদান করবে সেই খরচটা হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর লাস্টে আমরা যতগুলো সম্পদই নিয়ে আসি না কেন সবগুলো আমরা ডেবিট করব, শুধুমাত্র একমাত্র পণ্য এই ক্ষেত্রে ব্যতিক্রম, কারণ পণ্যের ক্ষেত্রে আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট। এ হচ্ছে বিষয়। আর বাদ বাকি সব আমরা মূলধন হিসাবে ক্রেডিট লিখব আর কি। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে, এবং যদি একবার দেখে ক্লিয়ার না হও তাহলে একাধিকবার দেখবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং চ্যানেলটিকে বন্ধুবান্ধব যারা আছে, সহপাঠী যারা আছে তাদের সাথে শেয়ার করার জন্য, যাতে তারা মূলত হিসাব বিজ্ঞানের বিভিন্ন কনসেপ্ট আমি বিভিন্ন সময় এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করব ভিডিও আকারে প্রকাশ করার জন্য। তো সবাই যাতে দেখতে পারে এই জন্য সবাইকে চ্যানেলটা শেয়ার করবা। আর পরবর্তীতে আবার আমি জাবেদার উপর ধারাবাহিকভাবে মানে উত্তোলন সংক্রান্ত জাবেদা, ক্রয় সংক্রান্ত, বিক্রয় সংক্রান্ত, ভ্যাট সংক্রান্ত এরকম ক্যাটাগরি করে করে আমি জাবেদা নিয়ে আসব। আশা করি সেগুলো সবাই দেখবে। তো সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি দেখার জন্য কষ্ট করে আবারও ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। ওকে, 1 মিনিট।